আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির অন্তরক সমীকরণ সম্পর্কিত একটি অধ্যায়। সেই অধ্যায়ে 2016 এবং 18 সালে যে অঙ্কটি আসছে, 16 সালে আসছে 13 নম্বরে আর 18 সালে আসছে 15 নম্বরে। এখানে 3টি অপশন আসছিল 16 সালে, 18 সালে 2টি অপশন আসছিল, তো আমি 3টি অপশন তুলেছি, 3টি অপশনই সমাধান করে দেব। এটি মূলত অন্তরক সমীকরণ সম্পর্কিত অধ্যায়ের সাথে সম্পর্কিত একটি অঙ্ক। দেখো, অন্তরক সমীকরণ চেনার উপায় আছে। অন্তরক সমীকরণে dy/dt অন্তরকলন করা থাকে, আর অন্তর সমীকরণে বেজে টি থাকে। যদি বেজে টি থাকে সেই সমীকরণটা হবে অন্তর, আর যদি dy/dt থাকে সেই সমীকরণটা হবে অন্তরক সমীকরণ। দেখো, এখানে চাহিদা যোগান অপেক্ষক দেওয়া আছে। এটি দেওয়া থাকলে 3 ধরনের ভারসাম্য অর্জন করে। তবে এখানে যেহেতু কোনো কিছু বলেনি, যদি অতিরিক্ত চাহিদা সমানুপাতিক বলে তখন এক ধরনের ভারসাম্য, যদি প্রতিটি সময়বিন্দু বলে তখন এক ধরনের ভারসাম্য। আরেকটি আছে যে dp/dt e(p) যদি এটি বলে তখন আরেক ধরনের ভারসাম্য। যেহেতু এখানে কোনো কিছু বলেনি, তাহলে আমরা ভারসাম্যের বাজার ভারসাম্যের যে শর্ত জানি, QD = QS, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তা তোমরা প্রথমে দেওয়া এখানে বলেছে দামের সময়ভিত্তিক পদ পেটি নির্ণয় করো। তার মানে এখানে নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে, যেহেতু মান দেওয়া আছে। আর বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম, এটি আরেকটি। আর বাজার অন্তর্মুখী না বহির্মুখী, এটিও আরেকটি বিষয়। যাক, আমরা যেহেতু এখানে চাহিদা যোগান অপেক্ষক দেওয়া আছে, লিখে নেব। দেওয়া আছে চাহিদা অপেক্ষক এত, যোগান অপেক্ষক এত। ক দিয়ে শুরু করব। তা আমি এই কথাটি না লিখে আমি সরাসরি অঙ্ক সমাধান করি যে ভারসাম্য শর্ত মতে বাজার ভারসাম্য শর্ত মতে QD = QS। QD চাহিদা অপেক্ষক 100 - 8p to dp/dt = -20 2p। দেখো, আমরা চলকগুলো বাম দিকে নেব আর ধ্রুবকগুলো ডান দিকে নেব। তাহলে চলক 8p + 2 dp/dt মাইনাস 2p, এখানে -20, ওদিকে -100, বা একটু সাজাই 2 dp/dt, এর আগে প্লাস চিহ্ন আছে তাই আগে নিলাম। এখানে মাইনাস, এখানেও মাইনাস, -8p - 2p - 10p, এখানে -120। দেখো, এখানে একটি বিষয়, 2 কমন নেওয়া যায়। যদি কারো কমন নিতে সমস্যা হয় তাহলে কমন নেওয়ার দরকার নেই। যদি কমন নিতে সমস্যা মনে হচ্ছে তাহলে কমন নেওয়ার দরকার নেই। আর যদি কমন নিতে পারো তাহলে কমন নিয়ে নেবে। যদি সমস্যা হয় তাহলে নেওয়ার দরকার নেই। যদি কমন নাও তোমরা, এখানে 2 যদি কমন নিই কী হবে? দেখো, 2 কমন নিলে dp/dt 2 দ্বারা 10 ভাগ করলে কত? 5p = -120। তারপরে এই 2 দ্বারা ভাগ হয়ে যাবে, dp/dt -5p, এই 2 দ্বারা ওদিকে ভাগ হয়ে গেলে, যেহেতু গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। অতএব dp/dt -5p = -60। দেখো, যদি কারো কমন নিতে সমস্যা হয় তাহলে তোমরা এখানে রেখে দিয়ে অঙ্ক করতে পারো। আর যদি কমন নিতে সমস্যা না হয় তাহলে তোমরা এভাবে কমন নিতে পারো। 2 কমন নিলে 2 চলে আসবে, dp/dt থাকবে মাইনাস 10 দিয়ে 2 দ্বারা ভাগ দিলে 5 ব্যাস সমান -120। 2 যেহেতু এটার সাথে গুণাকার আছে তার 2টা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে dp/dt -5p = -60। এইটুকু যদি না পারো তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে অঙ্ক সমাধান করা যাবে। যেভাবে সমাধান করব ঠিক একইভাবে ওইখান থেকে সমাধান করা যায়। এখন আমরা দেখো, এই যে নির্ণীত অন্তরক সমীকরণটি, এটা সমজাতীয় না অসমজাতীয়? যেহেতু আমার এর আগে কোনো অঙ্ক করা নেই,
এটি অসমজাতীয়। কিভাবে অসমজাতীয়? দেখো এই তিনটি পদ আছে, তার ভিতরে একটি পদ আছে ধ্রুবক, যার সাথে কোনো চলক নেই। চলক এখানে পি এবং টি একটি চলকও নেই 60-এর সাথে, তাই ধ্রুবক থাকলে তাকে বলে অসমজাতীয় অন্তরক সমীকরণ। আর যদি তিনটি পদ থাকে তার সমাধান হয় ওয়াইসি ওয়াইপি, তার মানে এখানে পিসি পিপি হবে সমাধান। তার মানে সাধারণ সমাধানটা হবে এইভাবে যে পি অফ টি সমান পিসি প্লাস পিপি, এই সমাধানটি হবে। এখানে একটির বলে কমপ্লিমেন্টারি ফাংশন সম্পূরক অপেক্ষক, আর এটা বলে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলক। আমি সমাধান শুরু করি এটি। দেখো আমি একটু লিখে নেব যে নির্ণীত অন্তরক সমীকরণটি অসমজাতীয়, সুতরাং সাধারণ সমাধান হবে পি অফ টি সমান পিসি প্লাস পিপি, এইটার আমরা সমীকরণ দেব, আর কোথাও সমীকরণ দেব না। দেখো আমরা যে অন্তরক সমীকরণটি নির্ণয় করেছি, এই অন্তরক সমীকরণটি অসমজাতীয়, আর অসমজাতীয় হলে তার সমাধান হবে তিনটি পদ থাকলে তার সমাধান হবে পিসি পিপি। এখানে অধীন চলক পি আছে বলে পি দিয়েছি, যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই দিতাম, যা থাকবে তাই হবে। আর স্বাধীন চলক টি আছে বলে টি দিয়েছি, পি অফ টি দিয়েছি। দেখো এখন আমরা পিসি নির্ণয় করব। পিসি নির্ণয়, পিসি কমপ্লিমেন্টারি ফাংশন। পিসি নির্ণয় করতে গেলে এই অন্তরক সমীকরণটি সমজাতীয় অন্তরক সমীকরণ লাগবে। সমজাতীয় কি? যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে তাকে বলে অসমজাতীয় অন্তরক সমীকরণ, আর যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে না তাকে বলে সমজাতীয় অন্তরক সমীকরণ। তাহলে আমরা এই ধ্রুবকটা যদি বাদ দিয়ে দিই তাহলে সমজাতীয় হয়ে যাবে। লিখি সমজাতীয় অন্তরক এটা মুছে দিই, অন্তরক সমীকরণ। দেখো এখানে আমরা এই ধ্রুবকটা বাদ দেব, ডিপি বাই ডিটি মাইনাস 5p সমান 0, বা একটি কথা, এখানে অধীন চলক পি, স্বাধীন চলক টি। আমাদের স্বাধীন চলক যে নিচে থাকে সে স্বাধীন চলক, আমাদের স্বাধীন চলককে যে কোনোভাবে ডাইন সাইডে নিতে হবে আর অধীন চলককে বাম সাইডে রাখতে হবে। তাহলে দেখো ডিপি বাই ডিটি সমান এই 5 ওইদিকে নিয়ে নিই। দেখো আমাদের 5 যেহেতু অধীন চলক, 5 রে ভ্যানিশ করতে হবে, অথবা যে কোনোভাবে 5 রে বাম দিকে নিতে হবে। তা আমি এভাবে লিখতে পারি যে ডিপি বাই ডিটি 5p 1/p। আমরা এই অসমজাতীয় অন্তঃসমীকরণটিকে লিখে রাখি, ডিপি বাই ডিটি মাইনাস 5p সমান -60। দেখো এই পি রে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষকে 1/p দ্বারা গুণ করে দিলাম, বা 1/p ইন্টু ডিপি বাই ডিটি সমান পিপি কেটে গেলে কি থাকে 5 থাকে, বা 1/p ডিপি রেখে দেব আর ডিটিকে ডাইন সাইডে নিয়ে নেব 5 ডিটি। দেখো আমাদের লক্ষ্য এখানে আমরা স্বাধীন চলককে ডাইন সাইডে নেব আর অধীন চলককে বাম সাইডে রাখবো। এখানে আমাদের স্বাধীন চলক ডাইন সাইডে টি চলে আসছে আর অধীন চলক পি বাম সাইডে রয়ে গেছে। এখন আমরা সমাকলন করব।
এখানে লিখি। আচ্ছা, আমরা এই সমীকরণটা এই জায়গায় লিখে রাখি, ডিপি বাই ডিটি মাইনাস 5 সমান মাইনাস 60। এবার আমরা এটার আমরা উভয় পক্ষে সমাকলন করব। এখানে লিখি উভয় পক্ষকে সমাকলন করে পাই। সমাকলন যাদের করা নেই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। ডিপি ইন্টিগ্রেশন 5 ডিটি বা 1/p এর সমাকলন করলে লন বা লগ পি হয়, তা লন পি আমরা দিতে পারি। কিভাবে লগ বা লন পি হয় দেখো, 1/p কীভাবে সমাকলনে ভাগের সূত্র নেই। যখন ভাগ আকারে চলক থাকে তখন নিচের অংশকে অন্তর্কলন করতে হয়। এখন পিরে যদি অন্তর্কলন করলে 1 হয়, 1 উপরে আসে। হরের অন্তর্কলন যদি লবে থাকে তখন লন হয়, লন পি সমান দেখ এখানে 5 ধ্রুবক। আমরা জানি সমাকলনের ধ্রুবকের সমাকলন কখনো শূন্য হয় না, অন্তকলন শূন্য হয় কিন্তু ধ্রুবকের সমাকলন কখনো শূন্য হয় না। এই 5-এর সাথে টি গুণ হয়ে যাবে, 5t। দেখো যেহেতু এটি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক সি ব্যবহার করতে হয়, আমরা এখানে সি ব্যবহার না করে সরাসরি লন বড় হাতের এ নেব। কারণ আমরা যদি সি ব্যবহার করি পরে আমাদের লন এ ধরে নেওয়া লাগবে। যদি অধীন চলকের সাথে লন থাকে তাহলে আমরা এখানে ধ্রুবক সি না নিয়ে লন এ নেব আমাদের সুবিধার্থে। যদি না নিই পরে আমার ধরে নেওয়া লাগবে। বা লন পি, লনগুলো একদিকে নিই, লন এ 5t বা লন আমরা কমন নিই। যদি লন কমন নিই আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, 5t। দেখো এদিকে আমরা জানি লগারিদম অপেক্ষকের বিপরীত অপেক্ষক সূচক অপেক্ষক। এদিকে লন উঠে যাবে আর এদিকে বেজে ই হয়ে যাবে। এটা লনের নিয়ম অনুযায়ী যদি এদিকে লগ আমরা তুলে দিই, লগ বা লন তুলে দিই তাহলে এদিকে বেজে ই হয়ে যাবে লনের নিয়ম অনুযায়ী। একবারে এদিকে যখন আমরা লন তুলে দেবো এদিকে বেজে ই দিয়ে দেব। বা পি সমান এ টু দি পাওয়ার 5t। আমরা নির্ণয় করছি কি, পিসি নির্ণয় করছি, আমাদের পিসি নির্ণয় করা হয়ে গেছে। অতএব পিসি সমান এ টু দি পাওয়ার 5t। এটা সম্পূরক অপেক্ষক বা কমপ্লিমেন্টারি ফাংশন। আমাদের পিসি নির্ণয় করা হয়ে গেছে, এখন আমরা পিপি নির্ণয় করব। এখানেই লিখি দেখো আমাদের পিসি নির্ণয় করতে হয় সমজাতীয় অংশ থেকে, আর পিপি নির্ণয় করতে হয় অসমজাতীয় অংশে। যে অংশটি আমরা এখানে লিখে রাখছিলাম যে এইটি, এই অসমজাতীয় থেকে আমাদের পিপি নির্ণয় করতে হবে। তাহলে পিপি নির্ণয় করতে গেলে ধরতে হয়, সবসময় ধরে করতে হয়। পিপি নির্ণয় ধরে করব আমরা, ধরি। দেখো এই সমীকরণে অধীন চলক কী ছিল, পি ছিল। পি সমান ধরতে হবে সবসময়, পি সমান কে, যেখানে কে একটি, আচ্ছা আমরা পিসিটা রেখে দিই এখানে। আমরা পিসি পাইছি এ টু দি পাওয়ার 5t। যেখানে কে একটি ধ্রুবক। এখন দেখো অন্তকরণ করতে হবে ডি ডি, এখানে পি আছে পি, আর স্বাধীন চলক অঙ্কে কি আছে, টি আছে। এই যে টি আছে মানে এই যে টি দ্বারা অন্তকরণ ডি বাই ডিটি। এখানে কে, এই দেখো পি সমান কে ধরেছিলাম, কে বসালাম। এখানে চলক টি আর কে ধ্রুবকের অন্তকরণ শূন্য হয়।
আমরা যা ধরে নেব তাকে অন্তকরণ করতে হবে। যদি মনে না থাকে আমরা এখানে দেখব ডিপি বাই ডিটি আছে, তাহলে আমরা ওখানে ডিপি বাই ডিটি বসাই দিয়ে পির মানটা বসাই দেব, দিয়ে অন্তকরণ করব। তার মানে এখানে যা ধরবো তার অন্তকরণ করতে হবে স্বাধীন চলক টি এর সাপেক্ষে। দেখো অন্তকরণ করে আমরা পি এর মান পেলাম কে, আর ডিপি বাই ডিটি এর মান পেলাম 0। এখন এই পিপি নির্ণয় করতে হয় অসমজাতীয় থেকে। আমরা এই অসমজাতীয় অংশে অসমজাতীয় অন্তরক সমীকরণে পি এবং ডিপি বাই ডিটি এর মান বসাই দেব। লিখি অসমজাতীয় অন্তরক সমীকরণে পি এবং ডিপি বাই ডিটি এর মান বসিয়ে পাই। এই যেখানে আমরা বসাই দেব ডিপি ডিটির মান পাইছি আমরা কি 0 পাইছি, 0 প্লাস -5 পির মান আমরা কি ধরেছি, পি সমান আমরা কে ধরেছি, কে সমান ওখানে আছে -60 বা -5কে সমান -60 বা 5কে সমান 60 উভয় দিক থেকে গুণ করে দিয়ে 60 উঠে যায়, কে সমান 60/5 বা কে সমান 12 বা পি সমান 12, যেহেতু আমরা পি সমান কি ধরেছি, অতএব পিপি সমান 12। এই যে আমাদের এটা পার্টিকুলার ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমকলক বা সুনির্দিষ্ট সমকলক আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা এই যে 1 নম্বর সমীকরণে পিসি আর পিপি এর মান বসাই দিই। লিখি আমি একটা সমীকরণে ব্যবহার করি, 1 নং সমীকরণে পিসি এবং পিপি এর মান বসিয়ে পাই। দেখো আর আমরা যেহেতু পিপি নির্ণয় করছিলাম তাই শেষে আমরা পিপি লিখে দিলাম এখানে, আর পি সমান কে তাই কে এর জায়গায় পি বসাই দিলাম। এখন 1 নম্বর সমীকরণ আমরা পিসি পিপি এর, এই যে 1 নম্বর সমীকরণ আমাদের এইটা ছিল, তাহলে এখানে পি অফ টি সমান 1 নম্বর সমীকরণে পিসির মান a⁵ প্লাস পিপির মান 12। আমাদের সাধারণ সমাধান হয়ে গেছে। সাধারণ সমাধান। এখন আমরা নির্দিষ্ট সমাধান নির্ণয় করব। সমাধান নির্ণয়। দেখো নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে গেলে আমাদের টি এর মান জানা লাগবে। এখানে দেখো পি অফ জিরো এখানে বলো পি অফ টি, এই ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সে আছে স্বাধীন চলকের মান। স্বাধীন চলক এখানে কি টি এর মান 0। লিখি যদি টি সমান 0 হয় তাহলে পি অফ 0 সমান কত হবে, 20 হবে। এই যে এখানে 20 দেওয়া আছে, 20। এইবারে সাধারণ অন্তরক সমীকরণ সাধারণ সমাধানে যেখানে টি আছে সেখানে আমরা টি এর মানটা 0 বসাই দিই। বা পি অফ 0 মান ছিল কত আমাদের, 20। এ 5 এর সাথে 0 গুণ করলে 0 হয়, a প্লাস 12, যেহেতু কোনো কিছু পাওয়া 0 মানে 1, বা a প্লাস
12 সমান 20 বা a সমান 20 মাইনাস 12, অতএব a সমান 8। দেখো যতক্ষণ পর্যন্ত a থাকে ততক্ষণ পর্যন্ত সাধারণ সমাধান, যখনই a এর মান নির্ণয় করে এখানে বসাই দেব তখন হবে নির্দিষ্ট সমাধান। এখন আমরা লিখব যে a এর মান সাধারণ সমাধানে বসিয়ে পাই। এখানে লিখি a এর মান সাধারণ সমাধানে বসিয়ে পাই। সাধারণ সমাধান ছিল আমাদের p অফ t, এর মান পাইছি আমরা কত 8, এখানে 8 বসাই দিলাম, e টু দি পাওয়ার 5t প্লাস 12। এই যে দামের সময় ভিত্তিক পথ pt নির্ণয়, ইহা দামের সময় ভিত্তিক পথ p অফ t। শেষ, আমাদের ক শেষ। এখন খ আর গ করব। যদি অন্য কোনো অঙ্ক আসে এভাবে করবে, তবে এখানে ভারসাম্য শর্তটা একটু ব্যতিক্রম ও 3 ধরনের ভারসাম্য হয়, আমি তো এক ধরনের শিখালাম। তাহলে ইহা দামের সময় পথ পিটি। এখানে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম এক্ষেত্রে কত হবে? এখন আমি এই দামের সময় পথটা এখানে লিখে রাখি, পি অফ টি সমান 8 e টু দি পাওয়ার 5t প্লাস 12। খ, দেখো বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম এক্ষেত্রে কত হবে? দেখো চাহিদা মূলত নির্ভর করে দামের উপরে, চাহিদা মূলত নির্ভর করে দামের উপরে, যোগানও নির্ভর করে মূলত দামের উপরে। কিন্তু এখানে অন্তরক সমীকরণে এই অধ্যায়টি মূলত আলোচনা করা চাহিদা শুধু দামের উপর নির্ভর করে না, যোগান শুধু দামের উপর নির্ভর করে না, সময়ের উপরেও নির্ভর করে। দেখো এর ভিতরে দামও আছে এবং সময়ও আছে, প্রাইস দাম, টি টাইম সময়। তা এখানে সময়ের পরিবর্তন যদি আমরা শূন্য ধরি, সময়ের পরিবর্তন যদি শূন্য ধরে মান বের করি তাহলে সেটি হবে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম। সময়ের পরিবর্তনকে শূন্য ধরব। দেখো আমরা শুরু করতে পারি, লিখতে পারি, আমরা জানি এই যে বাজার নিঃশেষকারী, আমরা জানি বাজার নিঃশেষকারী, দেখো একটু কথা বলে নিই, বাজার নিঃশেষকারী, বাজার পরিষ্কারকারী, বাজার সাফকারী, বাজার ক্লারিং সব এক কথা। বাজার নিঃশেষকারী, বাজার পরিষ্কারকারী, বাজার সাফকারী, বাজার ক্লারিং সব একই কথা। আমরা জানি বাজার নিঃশেষকারী ভারসাম্য অবস্থায় ডিপি বাই ডিটি সমান 0 হয়। তার মানে আমি যে কথাটি বলছিলাম যে অন্তরক সমীকরণ মূলত আলোচনা করা চাহিদা যোগান শুধু দামের উপরে নির্ভর করে না, সময়ের উপরে নির্ভর করে। এই সময়ের পরিবর্তন যখন শূন্য ধরা হবে সেই ক্ষেত্রে যখন পি এর মানটি আসবে সেটি হবে বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম। তাই আমি সময়ের পরিবর্তন ডিপি বাই ডিটি মানেই বলো পরিবর্তন, সময়ের পরিবর্তন শূন্য ধরলাম। এবার লিখি ভারসাম্য অবস্থায়, ভারসাম্য অবস্থায় মানে বাজার ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস। কিউডি পাইছে আমাদের ছিল কত 100 মাইনাস 8p
প্লাস ডিপি বাই ডিটি মাইনাস 20 প্লাস 2p। এখানে দেখো এক সময় বসাই দিলাম মাইনাস 8p প্লাস 2 ডিপি বাই ডিটির মান কত 0, সবসময় 0 ধরে নিতে হয় বাজার নিঃশেষকারী অবস্থায়। বা এখানে মাইনাস 8p, এই 2p চলে আসে মাইনাস 2p, এখানে মাইনাস 20, এটা দেখলে মাইনাস 100 বা মাইনাস 10p মাইনাস 120 বা 10p সমান 120 বা p সমান 120/10, অতএব p সমান 12। দেখো আমরা যে দামের সময়পথ পাইছিলাম সেখানে বলো 12 ছিল, এই 12ই মূলত বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম। এটা বারচিহ্ন দিতে পারি কারণ যখন ধ্রুবক আসে তখন বারচিহ্ন দেওয়া যায়। অতএব বাজার নিঃশেষকারী ভারসাম্য দাম পি বার সমান 12। দেখো এখন আমাদের ভারসাম্য অভিমুখী না বহির্মুখী হবে। দেখো এখানে ভারসাম্য অভিমুখী বা বহির্মুখী, এখানে বলতে পারে ভারসাম্য স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে। এখানে অভিমুখী হবে না বহির্মুখী বলেছে, বলতে পারে ভারসাম্য স্থিতিশীল কিনা ব্যাখ্যা করো, বা ভারসাম্য গতি অর্থে অস্থিতিশীল কিনা ব্যাখ্যা করো, স্থিতিশীল কিনা ব্যাখ্যা করো, এই কথাটি বলতে পারে। দেখো এখন আমি এটা মুছে দিই, আমাদের খ শেষ। এখন আমরা গ করব, আমরা গ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। গ দেখো গ যদি আমরা সমাধান করে আমাদের দামের সময় পড়তে লাগবে। এক্ষেত্রে দামের সময় পথ, এই যে আমরা লিখে রাখছিলাম পি অফ টি সমান 8 e⁵ প্লাস 12। দেখো কিছু কথা বলে নিই। এই যে সময়পথ, এই সময়পথের এই অংশটুকুর মান, এই অংশটুকুর মান যদি 0 হয় তাহলে ভারসাম্য স্থিতিশীল হবে বা অন্তর্মুখী হবে, আর যদি 0 না হয় তাহলে ভারসাম্য অস্থিতিশীল হবে বা বহির্মুখী হবে। দেখো আমরা এই সমীকরণটা দেখেই বলতে পারি এটা স্থিতিশীল না অস্থিতিশীল। দেখো এর পাওয়ারে যে 5টি আছে, এর পাওয়ারে যে 5টি আছে, এই 5-এর আগে প্লাস চিহ্ন আছে। যদি প্লাস চিহ্ন হয় তাহলে এই অংশের মান কখনোই 0 হবে না, কখনোই 0 হবে না। যদি 0 না হয় তাহলে ভারসাম্য বহির্মুখী হবে বা অস্থিতিশীল হবে। আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে এই অংশটির মান 0 হবে, তখন ভারসাম্য স্থিতিশীল হবে। দেখো আমি লিখি, এখানে ইনফিনিটি ধরে অঙ্ক করতে হয় সবসময়, টি এর মান অসীম ধরতে হয়। এই ভারসাম্য অভিমুখী বহির্মুখীর ক্ষেত্রে টি এর মান সবসময় ইনফিনিটি ধরতে হয়, আর যখন আমরা নির্দিষ্ট সমাধান নির্ণয় করি সেখানে টি এর মান 0 ধরতে হয়। দেখো যদি টি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে পি অফ তাহলে এখানে লিখি, তাহলে e⁵ টু টেন্ডস টু ইনফিনিটি হবে। দেখো এটা মুখস্থর কোনো বিষয় না, আমরা বুঝে নেব এবং যাই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তবে টির মান সবসময় ইনফিনিটি ধরতে হবে। টি টেন্ডস টু ইনফিনিটি, তার মানে টি এর মান যদি অসীমের কাছাকাছি হয় তাহলে e⁵, এখানে যে থাকবে এর সাথে কি আছে আমাদের দেখার দরকার নেই, আমাদের দরকার এই এর মানটা কি আছে, এর মানটা কি আছে। এখানে কি থাকলো না থাকলো দেখার দরকার নেই, এখানে কি থাকলো না থাকলো দেখার দরকার নেই।
e⁵ টেন্ডস টু ইনফিনিটি হবে। এখন এইটুকনার মান অসীম হবে কিভাবে দেখো, আমি দেখাই তোমাদের। e⁵ এখন e⁵ এর মান আমরা ধরেছি অসীম, অসীম লিখলাম। আমরা জানি ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে ইনফিনিটি হয়, আর কোনো কিছু পাওয়ার ইনফিনিট হলে তাও ইনফিনিটি হয়। দেখো আমরা জানি ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ করলে ইনফিনিটি হয়, আর কোনো কিছুর পাওয়ার ইনফিনিট হলে তার মানও ইনফিনিট হয়। তাহলে কি e⁵ টেন্ডস টু ইনফিনিট হবে। আর সহজ উপায়, যদি t টেন্ডস টু এত হয় তাহলে যদি এখানে প্লাস থাকে, যদি এর পাওয়ারে প্লাস থাকে, এখানে ইনফিনিটি থাকলে এখানে ইনফিনিটি হবে। যদি এখানে মাইনাস থাকে, এখানে ইনফিনিটি থাকলে এখানে টেন্ডস টু শূন্য হবে। কিভাবে শূন্য হবে? এই যে আমি মাইনাস দিলাম, এখানে মাইনাস দিলাম, এই যে মাইনাস দিলাম। মাইনাস মানে কি? মাইনাস মানে 1/e⁵ মাইনাস থাকলে ভাগকার লেখা যায়। এখন 1 এর পর ইনফিনিটি মানে কি? ইনফিনিটি। আর ইনফিনিটি দ্বারা কোনো কিছুরে ভাগ দিলে শূন্য হয়। ইনফিনিটি দ্বারা কোনো কিছুরে ভাগ দিলে শূন্য হয়। তাহলে সহজ উপায় দেখো, এখানে আমি কি জন্য এখানে ইনফিনিটি দিলাম, যদি এখানে প্লাস থাকে, এখানে ইনফিনিটি দিলে এখানেও ইনফিনিটি হবে, আর যদি এখানে মাইনাস থাকে, এখানে ইনফিনিটি দিলেও এখানে শূন্য হবে। দেখো যদি t টেন্ডস টু এত হয় তাহলে e⁵ টেন্ডস টু ইনফিনিটি হবে। ফলে এইটার মান যদি ইনফিনিটি হয় তাহলে p সমান 12 হবে না। কারণ কি? আমি বলেছি এটার মান যদি 0 হয় তাহলে p সমান 12 হবে। আর এটার মান যেহেতু 0 হচ্ছে না, কারণ এটা মানে আমাদের অসীম হচ্ছে। আর যদি অসীম হয় তাহলে কি p সমান 12 হবে না। যদি 12 না হয় তাহলে ভারসাম্য কী হবে? বহির্মুখী হবে। অতএব বলা যায় যে ভারসাম্য বহির্মুখী হবে, অর্থাৎ ভারসাম্য গতীয় অর্থে অস্থিতিশীল হবে। শেষ। তাহলে দেখো এখানে আমরা যখন অন্তর্মুখী বহির্মুখী স্থিতিশীল আর অস্থিতিশীল আলোচনা করব, তখন অবশ্যই t এর মান অসীমের কাছাকাছি ধরতে হবে। আর আরেকবার যদি না বুঝতে পারো তাহলে একটু ভালো করে খেয়াল করে শুনবে, দেখবে বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।